ওয়ালাইকুম এভরিওয়ান। তুমি কি আমার সেই ভালোবাসা গল্পের সম্পূর্ণ পর্ব? তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমার স্ত্রী আদিবা যখন আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে বলল, অফিসার, এই নরপশু ধর্ষককে কঠিনতম শাস্তি দিন, নেক্সট টাইম যেন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহসটুকু তার না থাকে, তখন আমি বললাম, আজ আপনি প্রমাণ করে দিলেন যে অন্যায়কারী যতই ভালোবাসার মানুষ হোক না কেন তার শাস্তি অনিবার্য। পুলিশ অফিসার বলল, আমরা আপনার সততা দেখে সত্যি অনেক মুগ্ধ এবং উপকৃত হয়েছি। আপনার সাহায্য ছাড়া এই ধর্ষককে গ্রেফতার করা সত্যি অনেক কঠিন হয়ে যেত। পুলিশ অফিসার এই বলে আমাকে গ্রেফতার করলো। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি শুধু আদিবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছি। যে মেয়েটা আমাকে এত ভালোবাসে সে আমাকে নিজ হাতে পুলিশের কাছে ধরিয়ে দিল। এ কথা ভাবতেই বুকের বাঁ পাশে কেমন জানি দুমড়ে মুচড়ে উঠছে। আপনারা হয়তো আমাকে ধর্ষক ভাবছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি ধর্ষক নই। মিথ্যা অভিযোগে আমাকে আসামি বানানো হয়েছে। কিছুদিন আগের ঘটনা। রাজীব আমাদের এলাকার নেতার ছেলে, যার দরুন ক্ষমতার বড়াই সে একটু বেশি করে থাকে। একদিন তিন্নিকে রাজীব অনেক বাজেভাবে রাস্তায় ইফটিজিং করে। তারপর বিষয়টি তিন্নি আমাকে দ্রুত জানায়। ব্যাস, রাজীবকে সেদিন ভালো করেই গণধোলাই দিয়ে দেই। গণধোলাই খাওয়ার পর রাজীব আমাকে উদ্দেশ্য করে শুধু একটাই কথা বলেছিল, কাজটা তুই একদম ঠিক করলি না, এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। রাজীবের এমন ধারা কথা শুনে বেশি একটা রিয়াক্ট করিনি, হালকাভাবেই নিয়েছিলাম। রাজীবকে মারার সপ্তাহখানেকও যায়নি, এর মধ্যে রাজীব মধ্যরাতে তিন্নিকে বাড়ি থেকে তুলে এনে অপহরণ করে এবং বিভিন্নভাবে তিন্নিকে ব্ল্যাকমেল করে এবং অপহরণের সব দোষ আমার উপরে চাপিয়ে দেয়। তিন্নিও নিরুপায় হয়ে পুলিশের জবাবদিহিতে আমার নামটাই বলে ফেলে। সুযোগ বুঝে রাজীব ও তার বাবা জাবেদ সাহেব আমাকে তিন্নির ধর্ষক বানিয়ে দেয়। তাছাড়া ধর্ষিতাই যখন আমার নামটা বলেছে, এ থেকে কি বা প্রমাণ হতে পারে? ভালোভাবেই ধর্ষণের মামলায় ফেসে গেলাম। তিন্নি হয়তো আমার নামটা পুলিশের জবাবদিহিতে বলতে চাইনি। রাজীবই তিন্নিকে মেরে ফেলার ভয় কিংবা অন্য কোনোভাবে ভয় দেখিয়ে এসব করিয়েছে, তা আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। এরপর তিন্নি নিজের মুখে আমার নামটা স্বীকার করায় এলাকার মানুষজনরাও সত্য মিথ্যা যাচাই না করে খুব দ্রুত আমাকে ধর্ষক ভেবে নেয়। নিজেকে নির্দোষ হিসেবে সবার সামনে উপস্থাপনা যে করব সে সুযোগই ছিল না। এলাকার সবাই আমার উপরে ক্ষেপে গিয়েছিল। নিরুপায় হয়ে নিজের আত্মগোপনের পথ অবলম্বন করি। বাড়িতে বাবা মা তারাও আমার বিপক্ষে চলে গিয়েছিল। পলাতক অবস্থায় একমাত্র আমার সহধর্মিনী আদিবার সঙ্গে যোগাযোগ হতো। অসহায় হয়ে আদিবার কাছে কান্না করে বলতাম, আদিবা, বিশ্বাস করো, আমি সত্যি তিন্নিকে অপহরণ করিনি। সে আমার কথাতে কোনো রিয়াক্ট না করেই বলতো, আমি জানি তুমি এসব কাজ কখনো করতে পারো না। আচ্ছা যাই হোক, এখন তুমি কোথায় আছো? আমি বললাম, তা বলা আমার পক্ষে সম্ভব না। আদিবা বলল, তোমার স্ত্রীকে তুমি অবিশ্বাস করছো? আদিবার এমন বিশ্বাসযোগ্য কথায় কোন জায়গায় অবস্থান করছি তা নিমিষেই বলে দেই। একদিন পর আদিবা আমার সঙ্গে দেখা করতে চলে আসে। আমি তাকে দেখা মাত্র অনেকটাই আবেগপ্রবণিত হয়ে জড়িয়ে ধরে বলি, আদিবা, বিশ্বাস করো, আমি সত্যি তিন্নিকে অপহরণ করিনি। এর সবটা জাবেদ নেতার ছেলে রাজীব ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে। আদিবা বলল, কোনো ধর্ষক ধর্ষণ করে তা নিজ মুখে স্বীকার করে না, তা আমি ভালো করেই জানি। আর আমাকে এতটাও বোকা ভেবো না। তিন্নি নিজ মুখেই তোমার নামটা বলেছে, রাজীবের নাম বলে নাই। আমি বললাম, তার মানে তুমিও আমাকে অবিশ্বাস করছো? আদিবা বলল, নিজেকে এতটা সাধু ভেবো না, পাপ করেছো, তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আদিবার সঙ্গে এসব কথা কাটাকাটি করতে হঠাৎ পুলিশ এসে চারদিক থেকে ঘিরে ফেললো এবং আদিবার উদ্দেশ্যে বলল, আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনার স্বামীকে যদি না ধরিয়ে দিতেন তাহলে আমাদের পক্ষে তাকে ধরা একটু কঠিনই হতো। তাছাড়া আপনার সততা দেখে আমরা সত্যি অনেক মুগ্ধ এবং উপকৃত। আদিবা বলল, অফিসার, এই নরপশু ধর্ষককে নিয়ে যান এবং উচিত শিক্ষা দিবেন। নেক্সট টাইম যেন কোনো মেয়ের দিকে কুনজরে তাকানোর সাহসটুকুও তার না থাকে। পুলিশ অফিসার বলল, আপনি নিশ্চিত থাকতে পারেন, এই আসামির উপযুক্ত শাস্তি সে পাবে। পুলিশ অফিসার এই বলে আমাকে তাদের গাড়িতে তুলে নিল। অপরদিকে আমি শুধু আমার স্ত্রী আদিবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করছি, এই মেয়েটা কি সত্যি আমার স্ত্রী নাকি অন্য কেউ। তাকে এত করে বোঝানোর পরও সে আমার কথা অবিশ্বাস করলো। সে হয়তো আমাকে সত্যিকারের ধর্ষকই ভেবে নিয়েছে। এর জন্য আজ নিজ হাতে আমাকে পুলিশের কাছে তুলে দিল। পুলিশ আমাকে গ্রেফতার করলো, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার সহধর্মিনী সে তো আমাকে ভালোভাবেই চিনত। পরিশেষে সেও আমাকে অবিশ্বাস করে নিজ হাতে পুলিশের কাছে ধরিয়ে দিল। এটা ভাবতেই বুক ফেটে যেন কান্না আসছে। যে মেয়েটা আমাকে এত ভালোবাসতো, অথচ আজ পরিস্থিতির মোকাবেলায় আমার শাস্তি সে কামনা করছে। সত্য একদিন না একদিন সবার সামনে প্রকাশ হয়ে যাবে, কিন্তু মাঝখান থেকে আমাকে বিনা অপরাধে কারাগারে বন্দী থাকতে হবে। এমন পরিস্থিতিও যে আমাকে ফেস করতে হবে তা আজ মানতে খুব কষ্ট হচ্ছে। আদিবা, ও হয়তো একদিন সত্যটা জানতে পারবে। সেদিন নিশ্চয়ই তার কৃতকর্মের জন্য অনেকটা আফসোস করবে, তবে তার আফসোস পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, ক্ষমা সে পাবে না। লকআপে বসে বসে আনমনে ভেবে যাচ্ছি, হঠাৎ এক পুলিশ অফিসার এসে ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বলে উঠল, একটা মেয়ের জীবন এভাবে শেষ করতে তোর কলিজা একটুও কাঁপলো না? আমি বললাম, স্যার, আমি সত্যি এই কাজটা করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। পুলিশ অফিসার
অফিসার বলল কালকেই তোর আসল বিচার হবে কোর্টে, রেডি থাকিস। এই বলে তিনি চলে গেলেন। পরের দিন আমাকে কোর্টে নেওয়া হলো। সেখানে উপস্থিত জাবেদ নেতা ও তার ছেলে রাজীব এবং তিন্নি সহ তার পরিবার। একমাত্র আমার পরিবারের কোনো একজন লোক আসেনি। তারা হয়তো লজ্জায় আসেনি। কাঠঘরে দাঁড়িয়ে আছি, ওইদিকে তিন্নিকে উকিল জিজ্ঞেস করছে, আর তিন্নি অনেক ভয়ে অবিরাম কান্না করছে। কোনো মতেই মুখ থেকে কোনো কথা বের করছে না। উকিলের ধমকানোতে আর জাবেদ নেতার ইশারায় তিন্নি নিরুপায় হয়ে পরিশেষে আমার নামটাই উকিলকে বলে ফেলে। জজও তিন্নির জবাবদিহি শুনে রায় দিলেন 10 দিনের রিমান্ড এবং 7 বছরের জেল। এ কথা শুনে চোখ থেকে অঝর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। রাজীবের দিকে লক্ষ্য করলাম, সে আমার দিকে বিশ্বজয় করার মতো প্রাপ্তির হাসি হেসে তার বাবার সঙ্গে চলে গেল। তিন্নি শুধু চোখের জল ফেলছিল। সে হয়তো আমাকে ফাঁসাতে চায়নি, কিন্তু পরিস্থিতি তাকে এমন করতে বাধ্য করেছে। তিন্নির দিকে তাকাতেই তা বুঝতে পারলাম। আজ নিজেকে কেমন যেন অসহায় লাগছে। আমার পরিবার পরিজন থাকার পরেও কেউ দেখতে পর্যন্ত আসলো না। 10 দিনের রিমান্ডে অসহ্যকর শাস্তি ভোগ করতে হলো। এর মধ্যেও কেউ খোঁজ খবর নিতে আসেনি। 15 দিন কেটে যাবার পর আদিবা আমার সঙ্গে দেখা করতে আসলো। তাকে দেখা মাত্রই মুখ ফিরিয়ে নিলাম। রাগে পুরো শরীর রিরি করছে। মনে হচ্ছে তাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ফেলি। আদিবা আমাকে মুখ ফিরাতে দেখে কিছুটা কান্নামাখা সুরে বলল, তোমার সহধর্মিণী হওয়া সত্ত্বেও তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে মোটেও ঠিক করিনি, কিন্তু কি করব বলো? এলাকার সবাই যে আমাকে চাপ দিতে শুরু করেছিল, অতিষ্ঠ হয়ে এমনটা করেছি। কিন্তু কদিন পর তিন্নি আমাকে যখন বলল, আদিবা আপু, রনি ভাইয়ার কোনো দোষ নেই, সে সম্পূর্ণ নির্দোষ, এসব কিছু রাজীব শয়তানটাই করেছে, আমাকে রনি ভাইয়ার নাম বলতে বাধ্য করেছে এবং আমার পরিবারকে মেরে ফেলার ভয়ও দেখিয়েছে। নয়তো আমাকে মেরে ফেললেও কখনো রনি ভাইয়ার নামটা বলতাম না। তিন্নির কাছ থেকে সত্যটা শুনে সেদিন আকাশ ভেঙে যেন আমার মাথার উপরে পড়ার উপক্রম হয়েছিল। এছাড়া তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আমি আমার নিজের মধ্যে কষ্ট অনুধাবন করেছি। কোনো কিছুতেই ভালো লাগছিল না। আদিবা কান্না করে এক নিমিষেই বলল। তার এসব কথা শুনে আমার পুরো শরীর যেন জ্বলে যাচ্ছিল। অনেকটাই রাগান্বিত হয়ে আদিবার উদ্দেশ্যে বললাম, এখানে আমার দুর্দশা দেখে উপহাস করতে এসেছিস? আমাকে এই অবস্থায় দেখতে তোর খুব ভালো লাগছে তাই না? তুই আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমাকে অবিশ্বাস করেছিস, এমনকি নিজের ছলনা করে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিস। এরপরেও নির্লজ্জের মতো এখানে কেন আসছিস? জেল থেকে একদিন না একদিন ঠিকই বের হব, তখন তোর হিসাবটাও ভালোভাবেই নিব, প্রস্তুত থাকিস। আদিবা আমার রাগান্বিত কথাবার্তা শুনে মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলো এবং কিছুক্ষণ পর লক্ষ্য করলাম বাবা মা তারাও আমাকে দেখতে চলে আসছে। তারা আমাকে দেখা মাত্রই কান্নাকাটি করতে লাগলো। প্রথমে মা এসে বলল, তিন্নি যদি আমাদের কাছে সত্যিটা না বলতো তাহলে আমরা এখনো হয়তো তোকে অবিশ্বাসই করে যেতাম। এখন আমাদের ভুল ভেঙেছে বাবা, আমাকে তুই ক্ষমা করে দিস, আর আজই তোকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করব। বর্তমানে মার কান্নাটা কেন জানি আমার কাছে নাটক বলে মনে হচ্ছে। যে সময় আমার উপরে রিমান্ডের অসহ্যকর শাস্তি বয়ে গেল তখন কোনো খোঁজ খবর নিতে আসলো না, এখন এসে মিছে চোখের জল ফেলছে। মাকে স্বাভাবিকভাবেই বললাম, এবার মিছে নাটক করাটা বন্ধ করো এবং আমার চোখের সামনে থেকে দূর হও। তোমাদের এইসব নাটক দেখার কোনো ইচ্ছা আমার নেই। আর হ্যাঁ, আমাকে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। আমার যদি নিজ কোনো ক্ষমতা থাকে তাহলে আমি এমনি বের হব। উপস্থিত বাবা মা আমার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং তাদের মধ্যে থেকে আদিবা বলে উঠল, প্লিজ রাগ করো না মা বাবা, তারাও পরিস্থিতির শিকার, ইচ্ছা করে তোমার সঙ্গে এমনটা করেনি, একটু বোঝার চেষ্টা করো। আমি বললাম, অনেক হয়েছে, এবার তোমাদের নাটকগুলা বন্ধ করো এবং আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমাদের এখন যতই দেখছি মাথা ঠিক ততই গরম হচ্ছে। কথা না বাড়িয়ে আমার চোখের সামনে থেকে দূর হও প্লিজ। এই কথা বলা মাত্রই তারা মাথা নিচু করে চলে যেতে লাগলো। মা শুধু কান্না করে যাচ্ছিল। আজকে তাদের কান্না দেখে কোনো খারাপ লাগা কাজ করছে না। আগে তো তাদের চোখের এক ফোঁটা জলও সহ্য করতে পারতাম না। আর আদিবার সঙ্গে কখনো তুমি থেকে তুই বলে ডাকিনি, অনেকটাই ভালোবাসতাম, কিন্তু ও আমার সঙ্গে এমন করবে তা সত্যি অবিশ্বাস্য। যাই হোক, জেল থেকে ছাড়া তো পাবই। সবার আগে রাজীবকে উচিত শিক্ষা দিব এবং আদিবাকেও ডিভোর্স দিয়ে দিব। বর্তমানে আদিবার কথা মনে হলেই কেমন জানি রাগের শিহরণ জেগে ওঠে। বাবা মা ও আদিবা চলে যাবার পর একজন পুলিশ অফিসার হাতে একটি চিঠি এনে বলল, রনি, তোমার জন্য চিঠি পাঠানো হয়েছে। পুলিশের হাতে চিঠি পেয়ে কিছুটা চিন্তিত হয়ে গেলাম। এ সময় আবার কিসের চিঠি? পুলিশ অফিসার আমার চিন্তিত হওয়া দেখে কিছুটা হাসি মুখেই বলল, চিন্তিত হবার কোনো কারণ নেই, এই চিঠিটা তুমি পার্সোনালি খুলে দেখো। পুলিশ অফিসার এই বলে চলে গেল। তারপর চিঠিটা খুলে হাতের লেখা দেখেই বুঝে গেলাম এইটা আদিবার হাতের লেখা, এজন্য পড়তে লাগলাম। আমি জানি আমার উপর এখন ভীষণভাবে রেগে আছো, কিন্তু আমি কি করতাম? সবাই যে আমাকে ভীষণ চাপের ভেতরে রেখেছিল। যাই হোক, আসল কথা বলি, এখন আর বাড়তি কোনো কথা বলতে চাই না। তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার কদিন পরই আচমকা মাথা ঘুরে পড়ে যাই। এমনিতেই সারাক্ষণ তোমার চিন্তা ভাবনা করতাম। তো মা আমায় এই অবস্থায় দেখে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার বলল আমি মা হতে চলেছি। কথাটা শুনে যতটুকু খুশি হয়েছি, পরক্ষণেই তোমার কথা ভেবে মন খারাপ হয়ে যায়। নিজের পায়ে তো আমি নিজেই কুড়াল মেরে বসে আছি। তোমার সামনেই কথাটা বলতাম, কিন্তু আমার প্রতি তোমার রাগ
ঘৃণা তা স্পষ্টই দেখতে পেয়েছিলাম, তাই কথাটি তোমার সামনে মুখ ফুটে বলার সাহস পেলাম না, ভয়ে চিঠির মাধ্যমে জানাতে হলো। আর হ্যাঁ, পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার অপ্রিয় আদিবা। চিঠিটা পড়ার পর এত কষ্টের মাঝেও ভালো লাগা কাজ করছে, কারণ আমি বাবা হতে চলেছি। স্বাভাবিক অবস্থায় থাকলে হয়তো আনন্দটা ভালোভাবেই প্রকাশ করতাম, কিন্তু মনে চাপা কষ্ট থাকায় এই আনন্দটাও কষ্টে রূপান্তরিত হলো। আর আদিবার কৃতকর্মের কথা মনে পড়তে আবার সেই রাগ কাজ করতে লাগলো। নিমিষেই চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম এবং মনস্থির করলাম সে যাই কিছু বলুক না কেন তাকে ডিভোর্স দিব, এটাই ফাইনাল। এভাবেই কিছুদিন কেটে গেল। এর মধ্যে বাবা মা আদিবা তারা অনেকবার আমার সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু প্রতিনিয়ত তাদেরকে আমার কথার অপমানের সম্মুখীন হতে হয়েছে। তারপরও তারা বেহায়াদের মতো আমার সঙ্গে দেখা করতেই আসতো। এইভাবে 1 মাস জেলে থাকার পর বাবা আজ জামিন করিয়ে নিল। বাবার সঙ্গেও তেমন কোনো ভালো মন্দ কথা বলি না, তারপরও কেন জানি আমাকে জামিন করিয়ে নিলেন, তা উনি ভালো জানেন। তো 1 মাস মিথ্যা মামলায় জেলে থাকার পর আজ বাড়িতে যাচ্ছি। মনে তেমন কোনো ভালো লাগা কাজ করছে না। বাড়িতে আসার পর মা এবং আদিবা আমাকে দেখে অনেকটাই আনন্দিত হলো, তা খুব ভালোভাবেই লক্ষ্য করলাম। কিছুক্ষণ পর অনেকগুলো খাবারের আইটেম সামনে এনে ধরলো আদিবা। খেতে বলা মাত্রই এক ঝাটকানি মেরে সব খাবার ফ্লোরে ফেলে দিলাম। আদিবা আমার এমন আচরণে ভয়ে কিছুটা দূরে গেল। তারপর রাগান্বিত হয়ে তিন্নির বাসায় গিয়ে উপস্থিত হলাম। তিন্নি আমাকে দেখা মাত্রই ভয়ে থরথর করে কেঁপে আমার পা জড়িয়ে ধরে বলল, ভাইয়া, আমি ইচ্ছা করে আপনার নামটি সেদিন বলিনি। রাজীব আমাকে সহ আমার পরিবারকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল, নয়তো কখনো আপনার নামটি বলতাম না। ভাইয়া, আপনি তো জানেন আমার বাবা দিন খেটে খাওয়া মানুষ, আইন প্রশাসনের ব্যাপারে তেমন কিছু বোঝে না। আমিও একা একটা মেয়ে হয়ে কেমনে ওই রাজীব শয়তানটার সঙ্গে লড়াই করে যেতাম। তাছাড়া জাবেদ নেতা রোজ রাতে আমাদের বাড়িতে এসে শাসিয়ে যেত, যাতে রাজীবের নাম কোনোভাবেই প্রকাশ না হয়। তাদের এরূপ চাপে অনেকটাই নিরুপায় অসহায় হয়ে গিয়েছিলাম। কোনো দিকে সত্য কথা প্রকাশ করতে পারছিলাম না। বাবা নিজে কিছু করতে পারছিল না দেখে দুইবার আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে 2বারই বাবাকে আটকাতে পেরেছিলাম। ভাইয়া, আমরা সত্যি অনেক অসহায় ছিলাম, বিশ্বাস করুন। আমি ইচ্ছা করে এমনটা করিনি। তিন্নির এসব কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। তিন্নির বাবা দুইবার আত্মহত্যা করতে গিয়েছিল। সত্যি একটা মানুষ যখন নিরুপায় অসহায় হয়, ঠিক তখনই এরকম আত্মহত্যার পথ অবলম্বন করে নেয়। তিন্নি যা যা বলছে তার বিন্দু পরিমাণও মিথ্যা না, তা খুব ভালো করেই বুঝতে পারছি। কেননা যখন তিন্নি এসব কথা আমার পা জড়িয়ে পেশ করছিল, তখন সে অবিরাম চোখের জল ফেলছিল। তিন্নির এরকম অবস্থা দেখে বুঝতে পারলাম সে সত্যিই নিরুপায় অসহায় ছিল, সঙ্গে তার পরিবার। এখন তিন্নিকে কোনো কিছু বলে লাভ নেই। এসব ভেবে চলে আসতে যাব, এর মধ্যে হঠাৎ তিন্নি বলে উঠল, ভাইয়া, আমার কথা যদি আপনার অবিশ্বাস হয় তো যে শাস্তি দিবেন তা মাথা পেতে নিব। এছাড়া আমাদের বা কি করার আছে? আজ আমরা গরিব অসহায় বলে যে যেমন শাস্তি দিবে তাই তো মাথা পেতে নিতে হবে। তিন্নির এমন আঘাতযুক্ত কথায় আমার রাগটা হালকা হয়ে গেল এবং নিজেকে কিছুটা সংযত রেখে বললাম, তোর উপর আমার কোনো রাগ নেই, যা আছে সব ওই রাজীবের উপর। ওকে আইন প্রশাসনে হয়তো নিতে পারবো না, কিন্তু গণধোলাই তো দিতে পারবো। এবার এমন গণধোলাই দিব না ওর 14 গোষ্ঠীর নামও ভুলে যাবে। এই বলে তিন্নিদের বাড়ি ত্যাগ করলাম। 2 দিন শুধু চুপচাপ রাজীবকে ফলো করলাম, তাকে ধোলাই দেওয়ার একটা সুযোগ খুঁজছিলাম। এইদিকে আমার ফ্রেন্ডদের সবকিছু বলে রেখেছি, কোনো এক সুযোগ পেলেই তারা সদ্ব্যবহার করবে। এভাবে 1 সপ্তাহ কেটে যাওয়ার পর হঠাৎ রবিন ফোন করে বলল, দোস্ত, জলদি কলেজ গেটে চলে আয়, রাজীবকে মারার সেই সুযোগ পেয়ে গেছি। এখন তুই আসবি নাকি আমরাই তাকে ধোলাই দিব? আমি বললাম, আরে একটু অপেক্ষা কর, আমিও যাচ্ছি। এই বলে দ্রুত কলেজ গেটে গিয়ে লক্ষ্য করলাম রবিন, লিজান, সাফিন, তানবীর তারা ইতোমধ্যে রাজীবকে কয়েকটা চড়থাপ্পড় মারতে শুরু করেছে। এই দেখে মাঠে পোলাপান ক্রিকেট খেলছিল, তাদের ওখান থেকে স্ট্যাম্প নিয়ে কোনো কথা না বলে রাজীবকে উল্টোপাল্টা বাড়ি মারতে লাগলাম। এক পর্যায়ে ওরা আমার মারের ধরন দেখে ভয়ে আমাকে ওখান থেকে সরিয়ে আনলো এবং আমারও রাগের ঘোর কেটে গেল। ওইদিকে রাজীবের নাক মুখ ফেটে কান্নাকাটি করছে। তিন্নিকে অপহরণ এবং আমাকে মিথ্যা মামলায় জেল খাটানোর প্রতিশোধ ভালোভাবেই নেই। কিছুক্ষণ পরে রাজীবের বাবা পুলিশ এনে পুরো কলেজ ভর্তি করে ফেললো, আর আমরা যে যার মতো ওখান থেকে সরে গেলাম। পরের দিন জানতে পারলাম রাজীবের ডান হাত ভেঙেছে। শুনে মনে এক প্রকার প্রশান্তি কাজ করছে। 2 দিনের মধ্যে গ্যামজাম মিটে গেল, কিন্তু বর্তমানে আদিবাকে একটুও দেখতে ইচ্ছা করছে না। মন থেকে একবারে সে উঠে গেছে। সবসময় আদিবা আমার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে আসতো, কিন্তু প্রতিনিয়ত তাকে নানান অপমান অবদস্থের সম্মুখীন হতে হয়। আমার এমন বদলে যাওয়া দেখে আদিবা অনেক কান্নাকাটি করত। তার কান্নার কোনো মূল্যই বর্তমানে আমার কাছে নেই। একদিন ডিভোর্স পেপার রেডি করে বাড়িতে এনে আদিবাকে বললাম, নে এখানে সাইন করে দে, তোর মতো স্ত্রী আমার দরকার নাই। আদিবা আমার হাতে ডিভোর্স পেপার দেখে অজর ধারায় জল ফেলতে লাগলো। কোনো মতেই ডিভোর্স পেপার হাতে নিচ্ছিল না। মা আদিবার কান্না শুনে দ্রুত আমার রুমে চলে আসলো। মা আমার হাতে ডিভোর্স পেপার দেখে বলে উঠল, বাবা, তুই কি পাগল হয়ে গেছিস? বৌমা 3 মাসের অন্তঃসত্ত্বা, এই অবস্থায় তাকে ডিভোর্স দিতে তোর একটুও কলিজা কাঁপছে না? আমি বললাম, না, একটুও কাঁপছে না। এর মতো বউ থাকার চেয়ে না থাকাই ভালো। ভালোই একে ডিভোর্স পেপারে সাইন
করতে বলো, নয়তো আমার রাগ উঠে গেলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। মা বলল, বাবা মাথাটা একটু ঠান্ডা কর, বৌমা না হয় একটা ভুল করে ফেলেছে, এর জন্য তাকে এত বড় শাস্তি দেওয়া মোটেও ঠিক হবে না। তাছাড়া মানুষ মাত্রই তো ভুল, এবার না হয় বৌমাকে ক্ষমা করে দে বাবা। আমি বললাম, ওর কোনো ক্ষমা নেই, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। ডিভোর্স পেপারে কিভাবে সাইন করা লাগে তা আমি খুব ভালো করেই জানি। আদিবা আমার রাগ দেখে মার পেছনে গিয়ে বলে উঠল, মা আমি ডিভোর্স পেপারে সাইন করতে পারবো না, দরকার পড়লে এই বাড়ি থেকে লাশ বের হবে, কিন্তু ডিভোর্স পেপারে সাইন করব না। আমি বললাম, তোকে বললাম না ডিভোর্স পেপারে সাইন করতে, এত ভনিতা করছিস কেন? এই বলে ঠাস করে আদিবার গালে থাপ্পড় মারা মাত্রই বাবা দরজার সামনে এসে হাজির হলো এবং অনেকটাই রাগান্বিত হয়ে আমার উদ্দেশ্যে বলে উঠল, তোর কি জ্ঞান বুদ্ধি একেবারেই কমে গেছে নাকি? বৌমা অন্তঃসত্ত্বা, সেটা কি তুই জানিস না? এ অবস্থায় তাকে এত টর্চার করা কি তোর ঠিক হচ্ছে? মানছি সে একটা ভুল করে ফেলেছে, এর জন্য কি সারাক্ষণ তার সঙ্গে মিসবিহেভ করতে হবে? পাগলামির একটা সীমাবদ্ধ থাকা দরকার, সবসময় মেয়েটার উপর এভাবে টর্চার করা মোটেও ঠিক না। রেহানা, তুমি বৌমাকে নিয়ে যাও। বাবা এই কথা বলা মাত্রই মা আদিবাকে নিয়ে রুম ত্যাগ করলো। তারপর বাবা আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, তার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিলাম। সারাদিন আর আদিবা আমার সামনে পড়েনি। রাতে খাবার খেয়ে ঘুমাতে এসে লক্ষ্য করলাম আদিবা আমার রুমে নেই। মনে এক প্রশান্তি কাজ করতে লাগলো। ফ্রেশ মন নিয়ে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। আদিবা আমাকে দেখেই মুখ ফিরিয়ে চলে যেতে ধরলো। ব্যাস একটানে আদিবাকে দেয়ালের সঙ্গে শক্ত করে চাপিয়ে ধরতে সে ভয় প্লাস ব্যথায় জড়সড় হয়ে বলে উঠল, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি বললাম, ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি, আমার প্রশ্নের উত্তর আগে চাই। কেন আমাকে পুলিশের হাতে তুলে দিলে? আমাকে ধরিয়ে দিতে কি একটুও কলিজা কাঁপেনি? আমার প্রতি এই তোর ভালোবাসা ছিল? এই বলে আরো শক্ত করে চেপে ধরাতে আদিবা কান্না করে বলে উঠল, ব্যথা পাচ্ছি তো, আমাকে ছেড়ে দাও প্লিজ। আদিবার কান্না দেখে ছেড়ে দিয়ে বললাম, যা, আজকে থেকে তুই একেবারে মুক্ত, কোনো প্রকার টর্চার আর করবো না। তবে একটা সময় তোকে যতটা ভালোবাসতাম এখন থেকে ঠিক ততটাই ঘৃণা করব। আর যদি ভেবে থাকিস কিছুদিন পর এমনি মেনে নিব, এমনটা ভেবে থাকলে ভুল ভাবছিস। যতদিন বেঁচে আছি ততদিন তুই আমার কাছে অবহেলিত হয়ে রয়ে যাবি, ভালোবাসাটা আর পাবি না। আজকে শুধু একটা কথা ভেবে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, যাকে আমি এতটা ভালোবাসতাম, কেয়ার করতাম, সেই মানুষটাই এত বড় ছলনা আমার সঙ্গে করতে পারলো। আমার কথা সে একটুও ভাবলো না। যদি তিন্নিকে সত্যি অপহরণ করতাম তাহলে কোনো অভিযোগ থাকতো না, কিন্তু নির্দোষ হয়ে এত বড় শাস্তির সম্মুখীন হতে হলো, তা মানতে খুবই কষ্ট হচ্ছে। এ কথা বলা মাত্রই 2 ফোঁটা জল গাল বেয়ে পড়ার আগেই তা মুছে নিলাম। আদিবা আমার পা জড়িয়ে ধরে বললাম তো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও প্লিজ। আমি বললাম, এখন ক্ষমা চেয়ে বা কি হবে, আমার উপর যা হবার তা তো হয়েছেই, কিন্তু তুই যে আমার ভালোবাসার স্ত্রী হয়েও অবিশ্বাস করে এমনটা করবি তা মানতে খুব কষ্ট হচ্ছে। আদিবা নিশ্চুপ হয়ে অবিরাম কান্না করছে আর নীরবভাবে সবকিছু শুনে যাচ্ছে। আমি বললাম, ডিভোর্স যখন বাবা মার কারণে তোকে দিতেই পারবো না, তো একটা কথা মনে রাখিস, আজকের পর থেকে তোর আর আমার মাঝে কোনো সম্পর্ক থাকবে না, আর ভুলেও তুই আমার সংস্পর্শে আসার চেষ্টা করবি না। আদিবা কথাগুলো নীরব হয়ে শুনছিল, কোনো কিছু বলছিল না। এদিকে আদিবাকে কোনো আঘাতও করতে পারছিলাম না, আবার নিজেকে সংযতও রাখতে পারছিলাম না। ভয় হতো যদি রাগের ঘোরে অনাগত সন্তানটার কোনো ক্ষতি হয়ে যায়, তখন নিজেকে হাজার অনুশোচনায় ফেলেও সে ভুলের সমাধান মিলবে না। আদিবা অন্তঃসত্ত্বা ছিল বলেই রাগটা নিজের মধ্যে পুষে রাখতে হতো। সেদিন থেকেই আদিবা এক রুমে থাকতো আর আমি অন্য রুমে থাকতাম। আদিবা অনেক চেষ্টা করতো একসঙ্গে থাকার, কিন্তু আমার রাগ দেখে ভয়ে কাছে ঘেঁষতে পারতো না। এভাবেই কয়েক মাস কেটে গেল, তবুও আদিবার প্রতি সেই রাগই রয়ে গেল, বিন্দু মাত্র কমলো না। এখন অবশ্য তাকে কোনো টর্চার করি না, এমনকি ভালো মন্দ কোনো কথাও বলি না, সব সময় এড়িয়ে চলি। আদিবা হয়তো ভেবেছিল কিছুদিন পর রাগ অভিমান কমে যাবে, তারপর তাকে এমনি মেনে নিব, কিন্তু যখন লক্ষ্য করলো কোনো প্রকার কথাই বলছি না, তখন সে রিয়াক্ট করতে শুরু করলো এবং আমার সঙ্গে কথা বলার চেষ্টা করত। একদিন তো মুখ ফুটে বলে উঠল, এভাবে আর কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকবে? আমি কোনো কথাই বলছি না। আদিবা বলল, কি হলো, চুপ করে আছো কেন বলো? একটা ভুলের জন্য কি আমাকে এভাবে শাস্তি দিবে? মানছি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য তো অনেক ক্ষমাও চেয়েছি, তোমার পা জড়িয়ে কান্নাকাটিও করেছি, তারপরও আমার সঙ্গে কথা বলছো না, সব সময় কেমন জানি পাশ কাটিয়ে চলাফেরা করছো। এভাবে আর কতদিন চলবে? প্লিজ এবার অন্তত কিছু একটা বলো, কতদিন এভাবে পাশ কাটিয়ে চলবে? আমি বললাম, যতদিন বেঁচে আছি ততদিন চলবো, ভালো না লাগলে ডিভোর্স নিতে পারো, সমস্যা নেই। আদিবা বলল, আমার এই অনাগত সন্তানকে কে দেখবে? তোমাকে ছাড়লেও সন্তানকে তো ছাড়বো না, সে আমার কাছেই থাকবে, স্বামী সন্তান দূরে সরিয়ে আমি থাকতে পারবো না। আমি বললাম, তা তোমার একান্তই পার্সোনাল ব্যাপার। আদিবা বলল,
বলল, ওহ আচ্ছা, তার মানে তোমার লাইফে আমার কোনো সংযুক্ত নেই, এটাই কি বোঝাতে চাচ্ছ? আমি বললাম ঠিক তাই। আদিবা বলল, আমার প্রতি এতই যখন রাগ তাহলে আমাকে মেরে ফেললেই তো হয়, তিলে তিলে কষ্ট দেবার চেয়ে একেবারেই আমাকে শেষ করে দাও। স্বামীর অবহেলায় বেঁচে থাকার চেয়ে মৃত্যুবরণ করাই শ্রেয়। মানুষ মাত্রই তো ভুল, আর সে মানুষটা যদি তার ভুল বুঝে অনুতপ্ত অনুশোচনায় থাকে তাকে তো একটা সুযোগ দেওয়া হয়, তাহলে তুমি কেন আমাকে সে সুযোগটা দিচ্ছ না? আমি বললাম, সবকিছুরই একটা সীমারেখা থাকে, আর তুমি সে সীমারেখা অতিক্রম করে ফেলেছ। তুমি যেটা ভুল বুঝে এখন ক্ষমা চাচ্ছ তা তোমার ভুল ছিল না, ইচ্ছা করেই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছ এবং রিমান্ডের অসহ্যকর শাস্তিও ভোগ করিয়েছ। এত কিছু হবার পরও সবকিছু ভুলে তোমাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আর সত্য বলতে তোমার প্রতি আগে যে ভালোবাসা ছিল তা এখন রাগ ঘৃণায় রূপান্তরিত হয়েছে, সুতরাং এই মনে তোমার জন্য কোনো জায়গা নেই। আদিবা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার অনাগত সন্তানটার কথা ভেবে অন্তত কাছে রাখো। আমি বললাম, সম্ভব না। আদিবা কান্না করে বলল, এভাবে কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? আমি প্রতি উত্তরে কোনো কিছুই বললাম না। আদিবার কথায় নিশ্চুপ হয়েই থাকতাম, কোনো রেসপন্স দিতাম না। এইভাবেই দিনকাল কাটতে লাগলো। এইদিকে আদিবার চেহারায় মাতৃগর্ভের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। এই সময় তার অনেক কিছুই প্রয়োজন হয়, আর আদিবার সঙ্গে তো কোনো কথা বলতাম না। মাকে গিয়ে জিজ্ঞেস করলে মা আদিবার কাছ থেকে প্রয়োজনের সবটা শুনে এসে আমাকে লিস্ট ধরিয়ে দিত। আমিও তার প্রয়োজনীয় দ্রব্যের প্রতি কোনো অবহেলা করতাম না, সবটাই এনে দিতাম। এভাবেই চলছিল আমার আর আদিবার দাম্পত্য জীবন। বাবা মা তারা ব্যাপারটা ভালোভাবেই লক্ষ্য করছিল। তারা বুঝতে পারত আদিবার সঙ্গে আমার কোনো বনিবনা নেই। এই বিষয়ে বাবা আমাকে কিছু না বললেও মা বলতো, বাবা এমন রাগ করিস না, এবার বৌমাকে মেনে নে, মেয়েটা তোর জন্য লুকিয়ে লুকিয়ে চাপা কান্না করে, তা আমি স্পষ্ট দেখেছি। তাছাড়া অনেক দিন তো হয়ে গেল, এবার অতীতের কথা সব ভুলে গিয়ে মিট করে নে। আমি বললাম, সম্ভব না মা, আদিবাকে আমি ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের জন্য আর তা হয়ে উঠল না। তবে এখন যেভাবে আলাদা থাকছি এমনভাবেই সে থাকতে পারলে থাকবে, নয়তো সে যেদিকে খুশি সেদিকে যেতে পারে, আমার কোনো আপত্তি নেই। মা বলল, ধুর পাগল ছেলে, কিসব আবল তাবল বকছিস? হ্যাঁ, আদিবা যে মা হতে চলেছে এই অবস্থায় তার সঙ্গে এরূপ আচরণ করছিস তা সত্যি বেমানান এবং খারাপের দিকে যাচ্ছে। সব সময় নিজের প্রতিশোধে মেতে ওঠা ঠিক না বাবা, কিছু সময় পরিস্থিতির মোকাবেলায় নিজের রাগ জিদ বিসর্জন দিতে হয়। মার কথাগুলো তোয়াক্কা না করে সেখান থেকে চলে গেলাম। মা খুব ভালো করেই বুঝতে পারছিল আদিবাকে কখনোই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। মাঝে মধ্যে আদিবাও যখন আমাকে জড়িয়ে ধরে কান্না করত তখন খারাপই লাগতো, কিন্তু পরক্ষণেই অতীতে তার কৃতকর্মের কথা মনে পড়ায় খুব দ্রুতই আগের রাগ জিদ কাজ করতে শুরু করত। তারপরও কোনো কিছুই বলতাম না, নিশ্চুপ হয়ে থাকতাম। মান অভিমান করতে গিয়ে দিনগুলো যে কিভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। আল্লাহর রহমতে কন্যা সন্তানের বাবা হলাম আজ। অনেকটা আনন্দে সেদিন হাসপাতালে গিয়ে নতুন অতিথির হাত বুলিয়ে আনন্দের সহিত কথা বলতে লাগলাম। আদিবা যে পাশে শুয়ে আছে তার দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আদিবা হয়তো ভেবেছিল এই আনন্দে তার সঙ্গে কথা বলবো, কিন্তু আদিবার ভাবনা ভুল প্রমাণিত হয়। সে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, রাজকন্যার সঙ্গে শুধু কথা বলবা, তার মাকে কিছু জিজ্ঞেস করবা না? আমি নিশ্চুপ। আদিবা বলল, আমার প্রতি তোমার যে ভালোবাসা নেই তা আজ ভালো করেই বুঝতে পারছি। ভেবেছিলাম কিছুদিন পর তোমার সকল রাগ অভিমান কমে যাবে, কিন্তু আজকে আমার ভাবনাটা ভুল প্রমাণিত হলো। সব সময় তোমার রাগ অভিমানটাই প্রাধান্য দিয়ে আসছো। আমার মনের অবস্থাটা একবারও বোঝার চেষ্টা করলে না। তুমি আমাকে এতটাই অবহেলা করতে, যদি কোনো সময় অসুস্থতায় ভুগতাম মুখ ফিরিয়ে তাকিয়ে কখনো দেখতা না। আর প্রেগনেন্সির সময় তো নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এসব কিছুতেই এড়িয়ে চলেছ। শাশুড়ি মা পাশে ছিল বলেই এত অবহেলায় টিকতে পেরেছি, নয়তো নিরুপায় হয়ে অনেক আগেই চলে যেতে হতো। যাই হোক, আজকে এই আনন্দের দিনে অন্তত পক্ষে একটু কথা বলো। আমি থতমত খেয়ে কিছু একটা বলতে যাব, তখনই বাবা মা কেবিনে চলে আসলো। এই সুযোগে বাহিরে চলে আসলাম। আজকে কেন জানি আদিবার কথাগুলো কলিজায় লাগতেছিল। তার কথার কোনো উত্তর আমার জানা ছিল না। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ব্যাপারটাকে এতদিনে ভুলে যেত, কিন্তু আমি ভুলতে পারছি না। তাছাড়া এতদিন যখন হয়ে গেছে আদিবার সঙ্গে কথা বলি না, আর কখনো বলবো না। সে যতই আকুতি মিনতি করুক না কেন, তার সঙ্গে সম্পর্ক আর ঠিক করছি না। আনমনে এসব ভেবে যাচ্ছি, হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে ফিরে তাকাতেই লক্ষ্য করলাম বাবা। বাবা আমার দিকে কিছুটা বিষণ্ণভাবে তাকিয়ে বলে উঠল, বৌমাকে এভাবে কাঁদানো তোর উচিত হচ্ছে না। যদিও এইটা তোর পার্সোনাল ব্যাপার, তারপরও বাবা হয়ে তো চুপ হয়ে থাকতে পারি না। বিবেকে বাধা দেয়। অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু তোর রিয়াক্ট দেখে কিছুই বলিনি। আজকে বলতে বাধ্য হচ্ছি। অতীতে যা কিছু হয়ে থাকুক না কেন, আজকে তা ভুলে গিয়ে বৌমাকে মেনে নে।
বাবা এইটুকু বলে চলে গেলেন। এদিকে আমি থতমত খেয়ে যাচ্ছিলাম, উত্তর দিবার মতো ভাষা জানা ছিল না, নিশ্চুপ হয়ে সব শুনতাম। এরপর হাসপাতাল থেকে আদিবাকে বাড়িতে আনা হলো এবং আগে যে রুমে আমি থাকতাম সেই রুমে মা তালা ঝুলিয়ে দিল। মার এমন কাণ্ড দেখে একটু রাগ মিশ্রিত কণ্ঠেই বলে উঠলাম, মা এই রুমে তালা ঝুলিয়ে দিচ্ছ, আমি কই থাকবো? মা কিছুটা হেসে বলল, রাগ অভিমান অনেক হয়েছে, এবার আমার ছোট দিদিভাইটার সঙ্গে থাকবি। মার এমন কাণ্ড দেখে কি রিয়াক্ট করব তা ভেবে পাচ্ছিলাম না। এইদিকে বাবা সহ আদিবাও মুখ চেপে হাসতেছিল। বুঝতে পারলাম আদিবার সঙ্গে একত্র করার সব ধান্দা চলছে। যাই হোক, তারা যতই একত্র করার চেষ্টা করুক না কেন, তাদের ফাঁদে আমি সহজেই পা দিচ্ছি না। রাতে খাবারের পর্ব শেষ করে ঘুমাতে গিয়ে লক্ষ্য করলাম মার লাগানো তালা ঝুলে আছে। মাকে চাবির কথা জিজ্ঞেস করলেও সে সোজা না করে দেয়। বাধ্য হয়ে আদিবার রুমে গেলাম। ভাবলাম এইটা তো আমারই বাড়ি, যেখানে খুশি সেখানেই থাকবো, এতে সংকোচবোধ হবার কি আছে? যে ভাবা সেই কাজ। দরজা ঠেলে রুমে প্রবেশ করতে আদিবা কিছুটা নড়েচড়ে মিটমিট করে হাসতে লাগলো। এইদিকে আমার কেমন জানি সংকোচবোধ হতে লাগলো। যার সঙ্গে কথাই বলি না, তার সঙ্গে এক বিছানায় থাকা সত্যি অনেক কষ্টকর। আমার এমন অবস্থা দেখে আদিবা ছোট রাজকন্যার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, এত সংকোচবোধ করার কি আছে? বিছানায় একজন মানুষ থাকার জায়গা তো খালি রয়েছে, এখন সে ইচ্ছা করলে থাকতে পারে। আমি বললাম, কেউ যদি ভেবে থাকে আমি সংকোচবোধ করছি তাহলে তার ধারণা একদম ভুল। আদিবা বলল, তাহলে এদিক সেদিক না তাকিয়ে শুয়ে পড়লেই তো হয়। আমি বললাম, তা আমার একান্ত পার্সোনাল ব্যাপার, কেউ এখানে ইন্টারফেস না করলে বেশি খুশি হব। আদিবা বলল, এর জন্য কারো ভালোটা বলতে নেই, হিতে বিপরীত হয়ে যায়, সেটার প্রমাণ আজকে পেলাম। আদিবা এই বলে কিছুটা রেগে নিশিতাকে বুকে জড়িয়ে কম্বল মুড়িয়ে জড়সড় হয়ে চোখ বুজে ফেলল। এইদিকে আমার সংকোচবোধ হবার পরেও বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শীত থাকায় ঠান্ডাটা একটু বেশি। আদিবাকেও দেখছি পুরো কম্বলটাই তার দিকে সরিয়ে রেখেছে, হয়তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই কম্বলটা সরিয়ে রেখেছে। ঠান্ডায় ঘুমও আসছে না, তারপরও চোখ বুজে ফেললাম। কিছুক্ষণ পর গরম উষ্ণতা অনুভব করায় কখন যে ঘুমের দেশে হারিয়ে গেলাম তা বুঝতেই পারলাম না। সকালে ঘুম থেকে উঠে কম্বল জড়ানো দেখে আদিবার প্রতি আনমনে ভালো লাগে কাজ করছে। এসব ভাবতেই ছোট নিশিতা কান্না করে উঠল। পড়ে গেলাম এক মহাঝামেলায়। যতই কান্না চুপ করানোর চেষ্টা করি ঠিক ততই জোরে কান্না করে। আদিবাকেও ডাকতে পারছি না। থতমত খেয়ে ছোট নিশিতাকে এইটা ওইটা বলে চুপ করাতে লাগলাম, কিন্তু কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না। কান্নার আওয়াজ একটু তীব্র হওয়ায় আদিবা চলে আসলো এবং খোঁচা মেরে বলে উঠল, কেমন বাবা হয়েছেন, মেয়ের কান্না চুপ করাতে পারেন না? এই বলে নিশিতাকে বুকে জড়িয়ে নেওয়া মাত্রই চুপ হয়ে গেল। আর আমি এদিকে বেকুপের মতো ভাবতে লাগলাম, নিশিতাকে এত কিছু বলে কান্না বন্ধ করতে পারলাম না, আর আদিবা কি এমন জাদু করলো যে কোলে নেওয়া মাত্রই মেয়েটা চুপ হয়ে গেল। যাই হোক, নিশিতার কান্না বন্ধ হয়েছে এতেই অনেক। সকালে ফ্রেশ হয়ে দোকানে চা খেতে চলে আসলাম। সকালে খাবার রেডি করতে একটু লেট হয়, তো চার দোকানে গিয়ে লক্ষ্য করলাম তানভীর, লিজান, সাফিন তারা খুব আরামে চা খাচ্ছে আর গল্পে জমে আছে। ব্যাস, আমিও তাদের সঙ্গে যোগ দিলাম। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই হঠাৎ করে ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার দেখে আমি কলটা রিসিভ করলাম। হ্যালো বলতে ওপাশ থেকে খুব চেনা মেয়েলি কণ্ঠে বলে উঠল, আপনি কোথায় আছেন? আমি বললাম, ইয়ে মানে আপনি কে? ওপাশ থেকে কিছুটা হেসে বলল, আমি নিশিতার আম্মু। আমি বললাম, তো নিশিতার আব্বুর সঙ্গে কথা বলেন, আমার কাছে ফোন দিয়েছেন কেন? এইটা বলার পর ঘোর কেটে গিয়ে আমার মেয়ে নিশিতার কথা মনে পড়ে গেল। তার মানে আদিবা ফোনে কথা বলছে। আনমনে ভাবতেই আদিবা ওপাশ থেকে বলে উঠল, কি হলো, নিশ্চুপ হয়ে আছেন যে? বুঝতে পারছি আমার সঙ্গে কথা বলার ইচ্ছা নাই, বাহিরে ঘোরাঘুরি না করে খেতে আসুন। আদিবা এই বলে লাইন কেটে দিল। তারপর বন্ধুদের সঙ্গে অল্প কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে বাবা মা কাউকে দেখতে পারছি না। এইদিকে খিদের কারণে পেটে ইঁদুর দৌড়াতে শুরু করেছে। তারপরও আদিবাকে মুখ ফুটে কিছু বলতে পারছি না। আদিবা আমার কাণ্ড কিছুক্ষণ দেখার পর কাছে এসে বলল, কেউ যদি খেতে চায় তো আমি তার জন্য পরিবেশন করতে পারি। আমি বললাম, তার যদি পরিবেশন করতে কোনো সমস্যা না থাকে তো সে করতে পারে, আমার কোনো আপত্তি নেই। এছাড়া খিদে একটু বেশি পেয়েছে, যদি খাবারটা টেবিলে রেডি করে দেওয়া হয় তো উপকৃত হতাম। আদিবাও বুঝতে পারলো ক্ষুধার্ত অবস্থায় বেশিক্ষণ স্থির থাকতে পারছি না। অল্প সময়ের মধ্যেই খাবার টেবিলে রেডি করে ওখান থেকে আদিবা সরে গেল। খাবারের পর্ব শেষ করে ফেসবুক ঘাঁটতে যাব, কিন্তু দেখি ফোনে চার্জ নেই, এজন্য রুমে চলে আসলাম। এদিক সেদিক চার্জার খুঁজতেই আদিবা আমার সামনে চার্জার ধরে বলল, চার্জারটি হাতে নিয়ে বললাম, না ইয়ে মানে হ্যাঁ। আদিবা বলল, এত ভনিতা না করে আমাকে বললেই তো পারেন। ও আচ্ছা, আপনি তো আবার আমার সঙ্গে কথা বলতে চান না। আমিও দেখি কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকতে পারেন। আদিবা এইটুকু বলে রুম ত্যাগ করলো। এইভাবে মান অভিমানে দিনকাল কাটতে
থাকতে লাগলো। মাঝে মধ্যে আদিবা এমন খোঁচা মেরে কথা বলতো যা শুনে আমার পক্ষে চুপ থাকা অনেকটাই কঠিন হতো। তারপরও নিশ্চুপ হয়ে থাকতাম। প্রতিদিনকার মতো আজও রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমাতে আসলাম এবং নিশিতার সঙ্গে কথা বলছিলাম। তখন আদিবা রুমে ছিল না, কিন্তু কিছুক্ষণ পর আদিবা রুমে চলে আসলো এবং তার জায়গায় গিয়ে শুয়ে নিশিতাকে ঘুম পাড়াতে লাগলো। হঠাৎ নিশিতার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার কেন জানি সন্দেহ হচ্ছে তোর বাবা পর কোনো নারীর চক্রে পড়েছে, নয়তো জলজ্যান্ত বউ ঘরে থাকা সত্ত্বেও ভুলেও তাকে স্পর্শ করছে না। এর মানে নিশ্চিত তোর বাবা অন্য কোনো নারীর চক্রে পড়েছে। আদিবার এমন ধারা কথা শুনে নিশ্চুপ হয়ে আর থাকতে পারলাম না। চোখগুলো বড় বড় করে তার দিকে তাকিয়ে বলে উঠলাম, বাজে কথা বলা বন্ধ করো। আদিবা বলল, সত্য কথা বলছি তো এর জন্য গায়ে কাটার মতো বিনছে তাই না? আমি প্রচন্ড রেগে বললাম, এবার বাড়াবাড়িটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। আদিবা বলল, ওই হ্যালো, আপনি এত তেলে বেগুনে জ্বলে উঠছেন কেন? আমি আমার মেয়ের কাছে নালিশ করছি মাত্র, এতে আপনি এত রিয়্যাক্ট করছেন কেন? আমি বললাম, কারণ কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আমাকেই বলা হচ্ছিল। এই বলে আদিবার উপর ঝুঁকে পড়লাম। হঠাৎ তার সংস্পর্শে যাওয়ায় একটু নড়ে চড়ে উঠল এবং কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, এবার কিন্তু সত্যি সত্যি আপনার উপর আমার সন্দেহ হচ্ছে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, বাজে কথা বলা বন্ধ করো। আদিবা মিটিমিটি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আর বলবো না, কিন্তু আমার উপর ঝুঁকে পড়েছেন কেন? আমি বললাম, ইয়ে মানে সরি। লজ্জা পেয়ে সরে যেতেই আদিবা আমাকে জড়িয়ে ধরে বলে উঠল, আপনার এই অবহেলায় যে ভীষণ কষ্ট হয় তা কি বুঝেন না? নাকি বুঝেও আমাকে কষ্ট দিতে আপনার ভালো লাগে? মানুষ মাত্রই তো ভুল, আর আমি যে পরিস্থিতিতে পড়েছিলাম আমার জায়গায় যে কেউ থাকলে সে একই কাজ করত। এছাড়া তিন্নির জবাবদিহি শুনে অবিশ্বাস করতে পারিনি, বাধ্য হয়ে সেদিন বিশ্বাস করতে হয়েছিল। আমি বললাম, আমার মা বাবা যদি আমাকে পুলিশের হাতে তুলে দিত তাহলে হয়তো ততটা কষ্ট পেতাম না যতটা তুমি আমাকে তাদের হাতে তুলে দেওয়াতে পেয়েছি। আমার বাবা মার থেকেও তুমি আমার চরিত্র সম্পর্কে ভালো জানতে, তারপরও অবিশ্বাস করে নিজে প্রশাসনের কাছে তুলে দিলে। এতে তোমার প্রতি আমার কেমন রিয়াক্ট হতে পারে তা অবশ্যই বুঝতে পারছো। আদিবা নিশ্চুপ হয়ে চোখের জল ফেলতে লাগলো। আমি বললাম, তুমি চাইলে একই ছাদের নিচে থাকবো, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসার যে সম্পর্ক হয় তা আমাদের মাঝে আর হবে না। এই কথা বলা মাত্রই আদিবা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলে উঠল, আমাকে এইভাবে কেন কষ্ট দিচ্ছ বলো তো? মানুষ তো খুন করেও আপোষ হয়, আর আমি তো সামান্য ভুল বুঝে এমনটা করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এতদিন পরেও যখন আমাকে ক্ষমা করতে পারছো না তো এবার ডিভোর্স দিতে পারো। আমি অনেকটা খুশি হয়ে বললাম, সত্যি? আদিবা চোখের জল মুছে বলল, হ্যাঁ, কালকেই নিশিতাকে নিয়ে এ বাড়ি ছাড়া হব, তারপর ডিভোর্স পেপার পাঠিয়ে দিও। আমি বললাম, ওয়েট, নিশিতাকে নিয়ে যাবেন মানে? আদিবা বলল, নিশিতার মা আমি, সুতরাং ও আমার কাছেই থাকবে। আমি বললাম, ওই হ্যালো, নিশিতার বাবা আমি, সুতরাং ও আমার কাছেই থাকবে, বুঝলেন? আদিবা মুখ ফিরিয়ে বলল, দেখুন, নিশিতাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারবো না, কাজেই বাড়াবাড়ি না করলে খুব খুশি হব। আমি একগাল হেসে বললাম, আপনাকে আমারটাও বুঝতে হবে, নিশিতার বাবা আমি, সুতরাং আমি আমার সন্তানকে দূরে সরিয়ে থাকতে পারবো না। আমার এমন হাসিতে আদিবা বুঝে ফেললো তার সঙ্গে দুষ্টামি করতেছিলাম। ব্যাস, নিমিষেই সব মামলা ডিসমিস হয়ে গেল। আদিবাও কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তার মানে আমার সঙ্গে এতক্ষণ নাটক করতেছিলে? আদিবার নাক টেনে বললাম, হ্যাঁ গো বউ, নাটক করতেছিলাম। আদিবা অনেক খুশি হয়ে বলল, তুমি এমন কেন? রাগ অভিমান সবাই করে, কিন্তু তোমার মতো কেউ এমন রাগ অভিমান করে থাকে না। আমি বললাম, তোমার উপর বড্ড অভিমান জমে গেছিল, ভেবেই নিয়েছিলাম বেঁচে থাকতে আর কথা বলবো না, কিন্তু আমার বউটা যে বড্ড মায়াবী, তার সঙ্গে কথা না বলে থাকতেই পারলাম না। আদিবা বলল, আজকের পর থেকে আমাকে আর কষ্ট দিবা? আমি বললাম, না দিব না। আদিবা বলল, তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখবা? আমি বললাম, না রাখবো না, কাছেই রাখবো। আদিবা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে ওই দিকে সরে আছো কেন? জড়িয়ে ধরো আমাকে। ব্যাস, তারপর আদিবাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কানে আলতো করে বলে উঠলাম, এরপর যদি অবিশ্বাস করে আমার মনে আঘাত দাও তাহলে এবারের মতো শুধু কথা বলা বন্ধ করব না, তার সঙ্গে একেবারে সবার চোখের আড়ালে হয়ে যাব, তখন শতবার ডাকলেও আর সাড়া দিব না। এই কথা বলা মাত্রই আদিবা আলতোভাবে মুখ চেপে ধরে বলে উঠল, এসব অলক্ষণে কথা বলো না প্লিজ, এরপর থেকে যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন তোমাকে আর অবিশ্বাস করব না। আদিবার কাণ্ড দেখে সত্যি অনেক অবাক হয়ে গেলাম। এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, আমায় মনে হচ্ছে ছাড়লেই পালিয়ে যাব। খুব ভালো লাগা কাজ করছে। ভালোবাসার মানুষ যে ভুল করবে না তার কোনো নিশ্চয়তা নেই। পরিস্থিতির মোকাবেলায় ভালোবাসার মানুষটিও আপনার বিপক্ষে চলে যেতে পারে, আর বিপক্ষে চলে যাওয়ার মানে এই না যে আপনাকে সে ভালোবাসে না, সে আপনাকে অবশ্যই ভালোবাসে, পরিস্থিতি তা ভিন্ন দেখায়। এই গল্পে আদিবার চরিত্রও এমনই দেওয়া হয়েছে। সুতরাং তর্ক বিতর্ক না করে গল্পটা আপনাদের কাছে কতটা ফুটিয়ে তুলতে পেরেছি কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।